আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো পাইথন প্রোগ্রামিং বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর মৌলিক ধারণার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা কি শুধু এইভাবেই ক্লাস করব, আমরা কি হোয়াইট বোর্ডে ক্লাস করব না? হ্যাঁ, অবশ্যই আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমেই ক্লাস করানোর চেষ্টা করব। বর্তমানে প্রতিষ্ঠানের যেহেতু ছুটি চলতেছে তাই আমরা সকলে বাসায় অবস্থান করছি, আর এই কারণে মূলত বোর্ডে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে যখন ক্লাস আবার চালু হবে, প্রতিষ্ঠানের ছুটি শেষ হবে, ইনশাল্লাহ তখন থেকে আমরা বোর্ডে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং যেগুলো বোঝানোর বিষয় সেগুলো আমরা অবশ্যই বোর্ডে বোঝাবো। আর প্রথম অধ্যায়টি যেহেতু থিওরি বেসিক, এখানে তেমন কোনো বোঝার মতো ইয়া নেই। তারপরে যেগুলো বোর্ডে বোঝানোর মতো আমরা সেগুলো পরবর্তীতে বোর্ডে বোঝানোর মতো চেষ্টা করব। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে যে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রসমূহ উল্লেখ করো। এখানে কিছু ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, যেমন গাণিতিক কাজে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা খাতে, গবেষণা ও সংক্রান্ত কাজে, শিল্প কারখানায়, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি গবেষণা ক্ষেত্রে, বিচার ব্যবস্থাপনা ক্ষেত্রে, আইন শৃঙ্খলা ক্ষেত্রে ও গৃহস্থলী বিভিন্ন কাজে ইত্যাদি। অর্থাৎ এই প্রশ্নটি তত একটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা দু একবার পড়লে তোমাদের মনে থেকে যাবে। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখব তা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পার্থক্য। এরকম প্রশ্ন যখন তোমরা লিখবা, অর্থাৎ কোন দুটি বিষয়ের মাঝে পার্থক্য লিখবা, তখন তোমরা সবসময় ছক আকারে লিখবা। এক সাইডে একটা বিষয় লিখবা এবং অন্য সাইডে আরেকটা বিষয় তুলে ধরবা। এরকম ঠিক এক সাইডে লিখবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অন্য সাইডে লিখবা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর ক্রমিক সংখ্যা দিয়ে পার্থক্যগুলো দিয়ে দেবা। তো প্রথম পার্থক্য রয়েছে কম্পিউটারকে সার্বজনীন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি করা হয় তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা মূলত আমরা শুরুর ভিডিওগুলোতে দেখেছি। এর পরবর্তীতে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রয়েছে যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আমরা আগের ভিডিওগুলোতে পড়ে এসেছি। এরপর দ্বিতীয় যে পার্থক্যটি রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা তুলনামূলক সহজ, অর্থাৎ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুলনামূলক সহজভাবে প্রোগ্রাম লেখা যায়, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা তুলনামূলক কঠিন, অর্থাৎ এখানে একটু ঝামেলা হয় প্রোগ্রাম লিখতে। তৃতীয় যে পার্থক্যটি রয়েছে তা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে কম সময় লাগে এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে একটু বেশি সময় লাগে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো একটা কমান্ড যদি আমাদের করতে হয় সেটা আমাদের মুখস্থ রাখার দরকার হয় না, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রতিটি কমান্ড আমাদের মুখস্থ রাখতে হয়, যা একটা অতিরিক্ত চাপের বিষয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে C++, জাভা, সি শার্প, পাইথন ইত্যাদি। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই হচ্ছে মূলত হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যকার পার্থক্য। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যকার পার্থক্য। এই প্রশ্নটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটি তোমরা ভালোভাবেই পড়বে। তো এখানে এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য ছক আকারে রয়েছে। আমরা সবসময় পার্থক্য অর্থাৎ যে কোনো বিষয়ের পার্থক্যগুলো সবসময় ছক আকারে দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথম পার্থক্য রয়েছে যে কম্পাইলারের ক্ষেত্রে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ সোর্স প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। অর্থাৎ এই কম্পাইলার মূলত যে সোর্স প্রোগ্রাম রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে সোর্স প্রোগ্রাম রয়েছে, এই সোর্স প্রোগ্রামকে একসাথে অর্থাৎ সম্পূর্ণরূপে মেশিন ল্যাঙ্গুয়েজে একসাথে রূপান্তর করে। কিন্তু ইন্টারপ্রেটার যেটা রয়েছে ওইখানে
যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স প্রোগ্রামকে একসাথে রূপান্তর না করে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে ইন্টারপ্রেটার বলে। এটা মূলত পুরো সোর্স প্রোগ্রামকে একসাথে মেশিনে রূপান্তর করে না, এটা লাইন বাই লাইন অর্থাৎ এক লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার পর আরেকটা লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এভাবেই মূলত ইন্টারপ্রেটার কাজ করে। দ্বিতীয় পার্থক্যের ক্ষেত্রে কম্পাইলার মূলত দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ এটাতে দ্রুত একটু কাজ হয়, কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে ধীর গতি সম্পন্ন। তৃতীয়তে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। 4 নম্বরে যে পার্থক্যটি রয়েছে তা হলো কোনো প্রোগ্রামের পরিবর্তন করতে হলে সম্পূর্ণ প্রোগ্রামের পরিবর্তন করা, অর্থাৎ কম্পাইলারের ক্ষেত্রে কোনো প্রোগ্রামের যদি অর্থাৎ ভুল থাকলে সেটা যদি আমাদেরকে পরিবর্তন করতে হয় তাহলে পুরো প্রোগ্রামটাকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমাদেরকে সেটা করতে হবে না। ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তাই এর যে লাইনে শুধু পরিবর্তন করার দরকার শুধু সেই লাইনটাকেই পরিবর্তন করলে হয়ে যায়, এখানে সম্পূর্ণ প্রোগ্রামটাকে পরিবর্তন করার দরকার হয় না। এরপরে যে পার্থক্যটি রয়েছে, কম্পাইলারে স্থায়ীভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে রাখা যায় কম্পাইলারের সাহায্যে, কিন্তু ইন্টারপ্রেটারে স্থায়ীভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে রাখা যায় না। কম্পাইলার একাধিক ভাষাকে অনুবাদ করতে পারে, অর্থাৎ সি++, জাভা, পাইথন ইত্যাদি একাধিক ভাষাকে সে অনুবাদ করতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার সেটা পারে না। ইন্টারপ্রেটার একাধিক ভাষাকে অনুবাদ করতে পারে না। এরপরে যে বিষয়টি রয়েছে তা হলো কম্পাইলার পুরো প্রোগ্রামের ভুল একসাথে প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রামের ভুলকে একসাথে রূপান্তর করে না। এটা মূলত যে লাইনের ভুল থাকে ওই লাইনের ভুল প্রদর্শন করার পর এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়, অর্থাৎ এরপর আর কোনো কাজ করা হবে না। এটাই হলো মূলত কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যকার পার্থক্য। এই প্রশ্নটি একটু বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে অ্যালগরিদমের বৈশিষ্ট্য বা বিবিধ বিষয়গুলি লিখো। এখানে অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, তো চলো দেখি। প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট কতগুলো স্টেপ বা ধাপ থাকতে হবে, যে আমরা পূর্বেই জেনে এসেছি যে এখানে সুনির্দিষ্ট কিছু ধাপ থাকতেই হবে। দ্বিতীয়ত প্রতিটি অ্যালগরিদমের এক বা একাধিক ইনপুট থাকবে। তৃতীয়ত রয়েছে প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকবে, যেহেতু ইনপুট থাকবে তাহলে অবশ্যই আউটপুটও থাকবে। প্রতিটি ধাপ সহজবোধ্য হতে হবে, অর্থাৎ এমন হতে হবে যাতে সেটা বোঝা যায়, এরকম সহজবোধ্য ধাপ হতে হবে। পঞ্চমে যেটি রয়েছে প্রতিটি ধাপের মাঝে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ সম্পর্ক ছাড়া কোনো বিষয় হবে না, অর্থাৎ ইনপুট দিলে কোনো ধরনের আউটপুট হয়তো পাওয়া যাবে না, এই কারণে প্রতিটি ধাপের মাঝে সম্পর্ক থাকতে হবে। প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে, অর্থাৎ যেহেতু অ্যালগরিদম যেহেতু যুক্তি বিষয়ে একটা তাই এখানে এই ধাপের মাঝে যুক্তি থাকতে হবে। এর পরবর্তীতে রয়েছে অ্যালগরিদমের কাজ শুরু এবং শেষ থাকবে। এই হলো মূলত অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক এর নামগুলো লেখো। এই প্রতীকগুলো আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে কিছু যে প্রতীকগুলো রয়েছে চলো আমরা দেখি। তো প্রথম যে প্রতীকটি রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ডিম্বাকৃতির, এটা দ্বারা মূলত স্টার্ট বা এন্ড বোঝাবে, অর্থাৎ কোনো প্রোগ্রামের শুরু এবং শেষ এটা দ্বারা বোঝানো যাবে, এবং এর কাজ হচ্ছে প্রোগ্রাম শুরু ও শেষ করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। দ্বিতীয়ত যে চিহ্নটি রয়েছে সামুদ্রিক আকৃতির, এর দ্বারা মূলত ইনপুট এবং আউটপুট নির্দেশ করবে, অর্থাৎ ইনপুট ও আউটপুট নেওয়ার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়।
তৃতীয় যে প্রতীকটি রয়েছে আয়তাকার আকৃতির, এটা দ্বারা মূলত প্রসেস বা প্রক্রিয়াকরণ বোঝাবে, অর্থাৎ গাণিতিক সকল এক্সপ্রেশন এই চিহ্ন দ্বারা এই চিহ্ন ব্যবহার করা হয়। তৃতীয়ত যে সিম্বলটি রয়েছে এর দ্বারা মূলত ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়, অর্থাৎ শর্তাধীন কোনো কাজ করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ শর্ত সাপেক্ষে, অর্থাৎ এরকম কোনো কাজের জন্য মূলত এই সিম্বলটি ব্যবহার করা হয়। এর পরবর্তী যে অ্যারো চিহ্নের মতো রয়েছে এর দ্বারা মূলত ফ্লো বা নির্দেশনা নির্দেশ করে, প্রোগ্রাম ফ্লো কোন দিকে যাচ্ছে তা বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। এবং এরপরে যে বিষয়টি রয়েছে বৃত্তাকার সিম্বল, এটা দ্বারা মূলত কানেকশন বা সংযোগকে বোঝায়, অর্থাৎ একাধিক অংশকে যুক্ত করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। এর পরবর্তী যে সিম্বলটি রয়েছে তা মূলত প্রিন্ট বা ডকুমেন্ট চিহ্ন বোঝায় এটা দ্বারা, অর্থাৎ প্রোগ্রামের কোনো অংশ প্রিন্ট করার জন্য দরকার হলে এই চিহ্ন ব্যবহৃত হয়। এর পরবর্তীতে যে চিহ্নটি রয়েছে এই চিহ্ন দ্বারা মূলত লুপ, অর্থাৎ লুপ অর্থ হচ্ছে বারবার কোনো কাজ বারবার করাই হচ্ছে মূলত লুপিং এর কাজ। এই অর্থাৎ একই কাজ বারবার বা লুপিং করার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। এই হলো মূলত আমাদের কিছু প্রতীক, ফ্লোচার্টের কিছু প্রতীক। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে দুটি সংখ্যার যোগের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকো, অর্থাৎ আমরা তো পূর্বেই জেনেছি যে অ্যালগরিদম হচ্ছে যুক্তিসম্মত এবং ধাপে ধাপে সম্পাদন করার কিছু ধারাবাহিক প্রক্রিয়া, এটা আছে অ্যালগরিদম, এবং ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ, তাই এটাকে বলা হবে ফ্লোচার্ট। তো চলো এগুলো একটু বিষয়ে ক্লিয়ার করি। আমরা যখন অ্যালগরিদম লিখবো তখন প্রথম ধাপ, যেহেতু এটা ধাপে ধাপে সম্পন্ন করতে হয়, তাইলে আমরা প্রথম ধাপে শুরু করব। দ্বিতীয় যে ধাপ রয়েছে, দ্বিতীয় ধাপে আমরা ইনপুট নেব, অর্থাৎ যেহেতু আমরা দুটি সংখ্যা যোগ করব তাই দুটি সংখ্যা নেব ইনপুট হিসেবে, দুটি সংখ্যা, অর্থাৎ ইনপুট 2 নাম্বারস A and B, অর্থাৎ A এবং B হিসেবে দুটি সংখ্যা নেওয়া হলো। তৃতীয় ধাপে আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ করব, অর্থাৎ গাণিতিক যে কাজগুলো তৃতীয় ধাপে। এখানে যেহেতু আমরা দুটি সংখ্যা যোগ করব তাই সাম ইকুয়াল A প্লাস B দিয়েছি। আমরা যদি বিয়োগ করতাম তাহলে ডিফ ইকুয়াল টু A মাইনাস B দিতাম, বা যদি গুণ করতাম তাহলে মাল্টিপ্লাই ইকুয়াল E ইন্টু B দিতাম, বা ডিভিশন যদি করতাম তাহলে ডিফ ইজ ইকুয়াল টু A বাই B দিতাম। তাহলে এরকম করে এই প্রসেস বা প্রক্রিয়াকরণ এই ধাপটি দিতে হবে। এর পরবর্তীতে যে ধাপটি রয়েছে আউটপুট সাম, অর্থাৎ আমরা যে প্রসেস বা প্রক্রিয়াতে যে বিষয়টি আমরা প্রসেস করব সেটা মূলত আউটপুট। এর চতুর্থ ধাপে সেটা আউটপুট দেবে, এবং পঞ্চম ধাপে আমাদেরকে ইন্ড দ্বারা শেষ করতে হবে, অর্থাৎ এটাই হলো মূলত অ্যালগরিদম। অ্যালগরিদমের পর যে বিষয়টি আসতেছে সেটা হলো আমাদের ফ্লোচার্ট, অর্থাৎ আমরা যেহেতু এর আগের প্রশ্নটিতে ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক দেখেছি, তাহলে এখানে যেহেতু প্রথম ধাপ হচ্ছে স্টার্ট বা ইন, অর্থাৎ এই ডিম্বাকৃতির এই চিহ্নটা দ্বারা মূলত স্টার্ট বা ইন, অর্থাৎ শুরু এবং শেষকে বোঝাবে। এর পরবর্তীতে ইনপুট 2 নাম্বারস, যেহেতু আমরা দুইটি সংখ্যাকে নিয়েছি A এবং B, দুটি সংখ্যাকে ইনপুট নিয়েছি, তাই ইনপুট মূলত আমরা সামুদ্রিক আকৃতির যে চিহ্ন এটা দ্বারা ইনপুট, ফ্লোচার্টের ক্ষেত্রে এটা দ্বারা ইনপুটকে বুঝিয়ে থাকি। এবং পরবর্তীতে যে প্রসেস বা প্রক্রিয়াকরণ, অর্থাৎ যেটাকে আমরা আয়তাকার চিহ্ন দ্বারা দেখিয়েছিলাম, এটাতে মূলত আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ করে থাকবো। এবং চতুর্থ নম্বরে যে আমাদের রয়েছে আউটপুট, অর্থাৎ আউটপুট এই চিহ্ন দ্বারা আমরা আউটপুট দিয়ে থাকবো।
এবং পরবর্তীতে এবং সর্বশেষ আমরা প্রোগ্রামটাকে ফ্লোচার্টকে ইন্ট বা শেষ করে দেব। শেষ বা ইন্ট করার চিহ্ন আছে আমাদের এই ইন্ট, অর্থাৎ এটা হচ্ছে ডিম্বাকৃতির, অর্থাৎ শুরু এবং শেষের সিম্বল একই, ইনপুট এবং আউটপুটের সিম্বল একই। অর্থাৎ এটাই হলো মূলত আমাদের দুটি সংখ্যা যোগের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো বৃত্তের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটাও ওই আমাদের দুটি সংখ্যা যোগের মতোই, তবে আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার, অর্থাৎ এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর এবং পাই এর মান হচ্ছে 3.1416, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা একটু ক্লিয়ার করি বিষয়টি। তো অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা প্রথম ধাপে যখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, প্রথম ধাপে স্টার্ট বা শুরু করব, দ্বিতীয় ধাপে ইনপুট নেব, ইনপুট আর বা রেডিয়াস, অর্থাৎ এটা দ্বারা মূলত বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করা হবে। তৃতীয়ত আমরা প্রসেস বা প্রক্রিয়া, অর্থাৎ গাণিতিক সমস্যার গাণিতিক যে সূত্র সেটার মাধ্যমে এটাকে সমাধান করব। পাই আর স্কয়ার, পাই এর মান আছে 3.1416 এবং আর স্কয়ার আর ইনটু আর। এবং চতুর্থ ধাপে আমরা এটাকে প্রিন্ট করব এবং পঞ্চম ধাপে এটাকে ইন্ট বা শেষ করে দেব। এবং এর যে আমাদের ফ্লোচার্টটি রয়েছে, ফ্লোচার্টটি ঠিক আগের মতোই স্টার্ট, তারপরে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ নেব, এরপর প্রসেস বা প্রক্রিয়াকরণ, এরপরে আউটপুট এরিয়া, অর্থাৎ এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল, এবং পঞ্চম নম্বরে আউটপুট হিসেবে শেষ করে দিতে হবে। এটাই হলো মূলত দুটি সংখ্যা, এটাই হলো মূলত বৃত্তের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এটাও ওই আগের প্রশ্নগুলোর মতোই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের। তো প্রথমে আমরা স্টার্টের মাধ্যমে শুরু করব, প্রথম ধাপে স্টার্ট, দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে ফারেনহাইট তাপমাত্রাকে নেব, এবং তৃতীয় ধাপে প্রসেস বা প্রক্রিয়াকরণ, অর্থাৎ এখানে গাণিতিক কাজগুলো আমরা করব এই ধাপে। অর্থাৎ এখানে আমরা যখন ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে অ্যালগরিদম করব, তখন আমাদেরকে এই সূত্রটি মনে রাখতে হবে, অর্থাৎ সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5 বাই হচ্ছে 9, অথবা আমাদের এইটা আরো একটা বিষয় আরো অন্যভাবে করা যায় যে f মাইনাস 32 বাই হচ্ছে 1.8, অর্থাৎ যে কোনো ভাবে এর মান দিয়ে এই স্টেপটি সমাধান করা যাবে। এবং চতুর্থ ধাপে আমরা প্রিন্ট করব, পঞ্চম ধাপে ইন্টের মাধ্যমে শেষ করে দেব। এবং এর ফ্লোচার্টটি ঠিক আগের মতোই, প্রথমে ইন্ট বা শুরু করব, দ্বিতীয়ত ইনপুট হিসেবে ইনপুট নেব, অর্থাৎ এখানে আমরা ইনপুট হিসেবে ফারেনহাইট তাপমাত্রাকে নেব, এখানে একটু মিস্টেক রয়েছে, ইনপুট হিসেবে আমরা আর নেব না, ইনপুট হিসেবে নেব ফারেনহাইট তাপমাত্রা। তোমরা বিষয়টি একটু ম্যানেজ করে নেবে। এবং তৃতীয়ত আমরা প্রসেস বা প্রক্রিয়া, অর্থাৎ গাণিতিক কাজ করবো এখানে, এবং চতুর্থ ধাপে আমাদের আউটপুট আসবে, এবং পঞ্চম ধাপে আমরা ইন্টের মাধ্যমে এটাকে শেষ করে দেব। তো এই হলো মূলত ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবং পরবর্তীতে যে বিষয়টি রয়েছে তা হলো অ্যালগরিদম ও ফ্লোচার্টের মাঝে পার্থক্য লিখো। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যালগরিদম নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধানের পদ্ধতিকে অ্যালগরিদম বলে। এগুলো বিষয়ে আমরা পূর্বের ভিডিওতেই জেনে এসেছিলাম। এবং ফ্লোচার্ট অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপকেই ফ্লোচার্ট বলে, এটাও আমাদের পূর্বের ভিডিওতে দেখে এসেছিলাম। এবং পরবর্তীতে যে পার্থক্যটি রয়েছে এটি হলো অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক, আর
ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর, অর্থাৎ এখানে আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদেরকে বর্ণনার মাধ্যমে অর্থাৎ ধাপে ধাপে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হয়, কিন্তু ফ্লোচার্ট হচ্ছে আমাদেরকে চিত্রভিত্তিক, এটা চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখাই দিতে হয়। অ্যালগরিদমের ভিত্তিতে ফ্লোচার্ট তৈরি করা হয়, মূলত অ্যালগরিদমের ভিত্তিতেই ফ্লোচার্ট তৈরি করা হয়। আর ফ্লোচার্টের ভিত্তিতে প্রোগ্রাম রচনা করা হয়, অর্থাৎ ফ্লোচার্টটি কিভাবে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এটা এই নিয়ম অনুসারেই মূলত আমাদেরকে প্রোগ্রাম রচনা করা হয়। এর পরবর্তীতে অ্যালগরিদম এর ক্ষেত্রে এখানে কোনো চিত্র ব্যবহৃত হয় না, কিন্তু ফ্লোচার্টের ক্ষেত্রে চিত্র ব্যবহৃত হয়, কেননা এটা হচ্ছে চিত্র নির্ভর। আর অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যালগরিদম তৈরির পূর্বে সুডোকোড তৈরির প্রয়োজন, অর্থাৎ সুডোকোড কি? প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সম্বলিত কিছু নির্দেশকে সুডোকোড বলে, এটাই হলো মূলত সুডোকোড। আর ফ্লোচার্টের ক্ষেত্রে ফ্লোচার্ট তৈরির পূর্বে অ্যালগরিদম লেখা প্রয়োজন। তো এই হলো মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যকার পার্থক্য। এই বিষয়গুলো তোমরা কয়েকবার করে পড়ে নিলে তোমাদের আয়ত্তে চলে আসবে। এবং সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এটা বের করার আগে আমাদেরকে একটা বিষয় অর্থাৎ একটি সূত্র খেয়াল মনে করতে হবে, তা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাদের অবশ্যই মনে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ বা লেন্থ ইনটু উইডথ। তাহলে এটাও পূর্বের যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গুলো আমরা দেখেছিলাম সেটার মতোই প্রথম ধাপে অর্থাৎ অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম স্টেপ বা প্রথম ধাপে আমরা এটাকে শুরু করব, দ্বিতীয় ধাপে আমরা ইনপুট নেব, ইনপুট হিসেবে নেব আমরা লেন্থ এবং উইডথ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। এর পরবর্তীতে তৃতীয় ধাপে আমরা প্রসেস বা প্রক্রিয়া অর্থাৎ গাণিতিক কাজ করব, অর্থাৎ এখানে সূত্রের মাধ্যমে এখানে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করব, এবং চতুর্থ ধাপে আমরা আউটপুট প্রিন্ট করব, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল যা হবে সেটা এখানে প্রিন্ট করব, এবং পঞ্চম ধাপে আমাদেরকে ইন্টের মাধ্যমে প্রোগ্রামটাকে শেষ করে দিতে হবে। এবং এই হলো মূলত অ্যালগরিদম। এর পরবর্তীতে যে রয়েছে ফ্লোচার্ট, অর্থাৎ প্রথমে আমরা স্টার্ট চিহ্নের মাধ্যমে স্টার্টকে বা শুরুর ধাপকে দেখাবো, দ্বিতীয়ত আমরা ইনপুট হিসেবে লেন্থ এবং উইডথকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করি সেই চিহ্নে বসাই দেব, তৃতীয়ত আমরা প্রসেস বা প্রক্রিয়া যে চিহ্নের মাধ্যমে করি অর্থাৎ আয়তাকার চিহ্নের মতো সেই চিহ্ন ভেতরে ইনপুট এবং সেই চিহ্নের ভেতরে আমরা প্রসেস বা প্রক্রিয়া করব অর্থাৎ গাণিতিক কাজটাকে সমাধান করব, এবং চতুর্থ স্টেপে আমরা যে প্রিন্ট এরিয়া করব সেটাকে আমরা যেহেতু স্টেপ 2 এবং স্টেপ 4 অর্থাৎ ইনপুট এবং আউটপুট সমান, তাই এই দুটো চিহ্ন আছে একই, এবং পঞ্চম ধাপের চিহ্ন এবং প্রথম ধাপের চিহ্ন অর্থাৎ স্টার্ট এবং ইন উভয় চিহ্ন একই, অর্থাৎ এভাবে আমরা এগুলোকে নির্দেশ করব। এটাই হলো মূলত ফ্লোচার্ট। তো কেমন লাগলো আলোচনা? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।